পদ্মার বুকে স্বপ্নের পুরো সেতু সবশেষ ৪১তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। ২ দশকের অপেক্ষার অবসানে আনন্দে ভাসছে দেশ। বিজয়ের এই মাসে আরেকটি বিজয় হলো পদ্মা সেতুর স্প্যান এপার ওপার সংযুক্ত করে। দক্ষিণবঙ্গে এসে আমরা খুবই খুশি এবং আমরা খুব সুযোগ সুবিধা ভোগ করব। পদ্মা সেতু গেলে মেল ফ্যাক্টরি এলাকায় অনেক কিছু হইব। খুশির সংবাদে ওপারে সরাসরি যেতে পারবো গাড়ি নিয়ে। গর্ব সহকারে বলতেছি যে আসলে সোনার বাংলাদেশে সোনার মতো একটা ব্রিজ হচ্ছে। চালু হলে ১ ঘন্টায় ঢাকা থেকে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙ্গায়। সেতু দিয়ে প্রতিদিন চলবে ২৪,০০০ যানবাহন। যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারবো, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা সবার দোয়া চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রীর পদত্যাগ, সচিবের কারাবাস, উপদেষ্টার নিগ্রহ। এডিবি বিশ্বব্যাংক অর্থায়ন সরিয়ে নিলেও থামেনি স্বপ্নের অগ্রযাত্রা। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে অর্জন পদ্মা সেতু। এবং চট্টগ্রামে বিদেশগামীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার বুথ মাত্র একটি। নমুনা দিতে উপচে পড়া ভিড়। আছে দালালদের দৌরাত্ম্য, সীমাহীন ভোগান্তির অভিযোগ। পুরো পদ্মা সেতু এখন দৃশ্যমান। স্বপ্নের পুরো পদ্মা সেতু এখন দাঁড়িয়ে। মাওয়া ও জাজিরাকে জুড়ে দিলে ৬.১৫ কিলোমিটারের সেতু। বেলা ১২টা ২ মিনিটে সবশেষ ৪১ নম্বর স্প্যানটি বসানোর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পুরো বাংলাদেশ। পদ্মা সেতু কেবলই অর্জন নয়, স্বনির্ভর বাংলাদেশের সোনালী স্বাক্ষর। এহসান জুয়েলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম ও ওমর ফারুক। সেতুর কাজ শুরুর পর ৫ বর্ষায় ৫ বার নতুন জলে ভরেছে পদ্মার বুক। শীতে শুকিয়েছে ফের নতুন করে। নদীর দুই তীরের মানুষ সাক্ষী হয়েছে স্বাধীনতার পর দেশের ইতিহাসে অন্যতম বড় এই অর্জনের। নরম পলিতে প্রবেশ করেছে একটার পর একটা শক্তিশালী খুঁটি। জেগে ওঠা পিলারগুলোতে যুক্ত হয়েছে স্বপ্ন পূরণের নতুন নতুন স্প্যান। সেই পদ্মার আজ দুই পারের মিলনের দিন। সকাল থেকে ঘন কুয়াশা দেয়াল তুলে রাখে নদীর বুকে। খুব বেশি দূর দেখা যাচ্ছিল না। মাঝ নদীতে একটি মাত্র শূন্যস্থান পূরণের জন্য সব প্রস্তুতি সারা। অপেক্ষা শুধু আশা জাগানিয়া এক সূর্যের। সকাল ৯:৩০টায় সূর্য ওঠার সাথে সাথেই ক্রেনের উপরের অংশে তোলা শুরু হয় বহুকাঙ্ক্ষিত স্প্যানটি। পিলারের সমান উচ্চতায় তুলতে সময় লাগে ৩০ মিনিট। আগের দিন রাতে স্প্যানটি পিলারের কাছে এনে রেখে নোঙর করার কাজ করাই ছিল। সঙ্গে আছে এখানকার প্রকৌশলীদের আগে ৪০টি স্প্যান বসানোর অভিজ্ঞতা। তাই কাজ শুরুর ১.৫ ঘন্টা পর দুপুর ১২টা ২ মিনিটে ছুঁয়ে যাওয়া হয় মাইল ফলক। খুশিতে হেসে উঠে পদ্মা দুই পার। আমরা এত বড় নির্মাণ করতে পেরেছি পদ্মা ব্রিজ। মানুষের যাতায়াতে খুব সুবিধা হবে, আমার দূর দূরান্তে যেতে পারবে। খুব আনন্দ লাগতেছে আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে বাংলাদেশে। দ্রুতই ভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে যাইতে পারবো, বাড়িতে বা যে কোনো জায়গায় কাজে কর্মে। যত তাড়াতাড়ি পদ্মা সেতুটা হয়ে যায় আমরা খুব আনন্দিত হব। ২০১৭ সালের ৩০শে সেপ্টেম্বর প্রথম স্প্যানটি তোলা ৩ বছর পর অর্জন হলো সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্য। তবে তাতেই থেমে না থেকে প্রকল্প কর্তৃপক্ষের লক্ষ্য এখন সেতুতে যানবাহন চলাচল শুরু করার। আমাদের সব সাকসেস হবে তখনই যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা সবার দোয়া চাই। ইনশাআল্লাহ আমরা যেন সাকসেসফুল হই, সবার কামনা দোয়া কামনা করছি। সেতু চালু হলে রাজধানী থেকে ১ ঘন্টায় যাওয়া যাবে ফরিদপুর। প্রতিদিন গড়ে ২৪,০০০ যানবাহন চলাচল করবে এই সেতু দিয়ে। নিজেদের টাকায় তৈরি এই সেতুর মাধ্যমে সক্ষমতার বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে জানান দিল আমরাও পারি। আমাদের নিজস্ব সেতু, আমাদের সোনালী এই অর্জন দক্ষিণাঞ্চলের সঙ্গে সব ভৌগোলিক বিভাজন ঘুচিয়ে আজ সংযুক্ত করল পুরো বাংলাদেশকে। সময় এখন এই সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে মাঝ নদীতে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, মামুন, মাঝে মাঝে পেশাদারির থেকে ছাড়িয়ে যায় আবেগ। অর্থাৎ আপনি যখন চোখের সামনেই প্রথমে স্প্যানটি উঠা দেখবেন, তারপর একটু একটু করে এগিয়ে যাওয়া, সবশেষে স্প্যানটি অর্থাৎ ৪১তম স্প্যানের মাধ্যমে পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার দৃশ্যগুলো দেখবেন, তখন হয়তো আপনি নিজেকে আবেগকেও ধরে রাখতে পারবেন না।
যাই হোক, আমরা যদি পদ্মার দুই পারের মানুষের আবেগের কথা বলি, তবে এইটুকু বলতে পারি আজ তাদের জীবনে অন্যতম একটা খুশির দিন। এমন খুশির দিন হয়তো এক জীবনে একবার দুইবারই আসে। আজ এই পদ্মা সেতু দৃশ্যমান করার মাধ্যমে দেশের অর্থনীতিতে কতটুকু লাভ হবে, কতটুকু জিডিপি বাড়বে সেটি হয়তো তারা ভাবছেন না। তবে তারা এইটুকু আশ্বস্ত হচ্ছেন যে অন্তত একজন মুমূর্ষু রোগীকে ফেরি ঘাটে ঘন্টার পর ঘন্টা ফেরি না চললে যে অপেক্ষা কিংবা সেখানে তার জীবন শেষ হয়ে যাওয়া, সে ধরনের অনিশ্চয়তায় তাদের পড়তে হবে না। তাদের অন্তত কর্মসংস্থান বাড়বে, রাজধানীর সঙ্গে অন্তত খুব সহজে তারা যোগাযোগ তৈরি করতে পারবেন। আর সেই যোগাযোগ তৈরির অন্যতম ধাপ অর্থাৎ পদ্মা সেতু যে দৃশ্যমান করার 6.15 কিলোমিটার, সেটি অন্তত আজ হয়ে গেল। এরপর যে অপেক্ষাটা সেটা হলো কবে নাগাদ গাড়ি চলবে। আমরা এখানকার প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম, এই যে সবগুলো স্প্যান দৃশ্যমান করা হয়ে গেল, এরপর গাড়ি চলাচল কবে নাগাদ শুরু করা যাবে। তারা আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত যে বড় কাজটি আছে সেটি হলো রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসা, অর্থাৎ দ্বিতল এই সেতুর উপরের অংশে রোড স্ল্যাব এবং নিচের অংশে রেল স্ল্যাব বসে দেওয়া। তারা এই কাজটি বেশ আগে থেকেই শুরু করেছেন, তবে এখনও 18টি স্প্যানে রোড ও রেল স্ল্যাব বসার কাজ বাকি আছে। এক একটি স্প্যানে রোড ও রেল স্ল্যাব বসতে সময় লাগে 1 মাসের মতো, অর্থাৎ অঙ্কের হিসেবে সেই হিসেবে আরও 18 মাস সময় প্রয়োজন। কিন্তু তারা বলছেন আগামী বছর নাগাদ অর্থাৎ 2021 সালের শেষ নাগাদ অথবা 2022 সালের শুরু নাগাদ তারা যোগাযোগ শুরু করতে চান। কিভাবে সেটি সম্ভব যে 18 মাসের হিসাবটা তারা 12 মাসে করছেন? সেক্ষেত্রে তারা বলছেন এখন 2 শিফটে কাজ চলে, অর্থাৎ করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে অনেক জনবল কমে গিয়েছে। এখন তারা পরিকল্পনা করছেন সেই 2 শিফটের কাজকে 3 শিফটে নিয়ে যাওয়ার, অর্থাৎ জনবল সংগ্রহ করে 3 শিফটে কাজ চালাবেন যাতে 18 মাসের কাজ 12 মাসে শেষ করতে পারেন। অর্থাৎ তাদের লক্ষ্য আগামী বছর নাগাদ ডিসেম্বর 2021-এর ডিসেম্বরে কিংবা 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রথমাংশে অন্তত এই পদ্মা সেতুতে যান চলাচল উন্মুক্ত করা যায়। এবং এই ক্ষেত্রে আজকের দিনটিকে তারা মাইল ফলক হিসেবে দেখছেন। আপনি জানেন যে সকাল 9:30 শুরু হয়ে দুপুর 12:02 নাগাদ পদ্মা সেতুতে 41তম স্প্যানটি বসিয়ে দেওয়া গেল এবং এই মুহূর্তে পদ্মা সেতুতে যে স্প্যানটি বসানো হয়েছে সেটি ঝালাই করার কাজ চলছে। যে স্প্যানটি অর্থাৎ টিএনইউ যেটি এই ট্রেনটি যে স্প্যানটি নিয়ে এসেছিল সেটি কাজ শেষে এখন ফিরে যাচ্ছে মাওয়ার কুমার বগিয়াটের দিকে। অর্থাৎ আমরা এই স্প্যানটিকেও বিদায় জানানোর সময় এসেছে। এই ট্রেনটি এরপর চলে যাবে চীনে, অর্থাৎ যেখান থেকে এটি এসেছে সেই চীনে ট্রেনটি ফিরে যাবে। এইভাবে আস্তে আস্তে করে পদ্মা সেতু যন্ত্রাংশগুলো বিদায় নিচ্ছে, একই সঙ্গে বিদায় নিচ্ছে অনিশ্চয়তার সংখ্যা। দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে পদ্মা সেতুতে যান চলাচলের সম্ভাবনা। এখন পর্যন্ত মামুন, এ ছিল আমার কাছে সবশেষ খবর। 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো পদ্মা সেতু এখন দৃশ্যমান। সেই সফলতার খবর জানাতে সেতুর পাশ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। 2 দশকের অপেক্ষার অবসান হওয়ায় আনন্দে ভাসছে বাংলাদেশ। যাতায়াতের দুর্ভোগ কাটিয়ে আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন 2 পাড়ের মানুষ। বিজয়ের এই মাসে আরেকটি বিজয় হলো পদ্মা সেতুর স্প্যান এপার ওপার সংযুক্ত করে। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের জন্য যে পদ্মা সেতু যোগাযোগ করতেছে, এতে আমরা মনে করেন অনেক আনন্দিত। আমরা আশা করি দ্রুত চালুক, আমরা ভোগান্তি থেকে বাঁচি। পদ্মা সেতু গেলে মেইল ফ্যাক্টরি এলাকায় অনেক কিছু হইব, যাতায়াতের ব্যবস্থা সুন্দর হবে, এটা দক্ষিণবঙ্গের লোকের আশা আকাঙ্ক্ষা। খুশির সংবাদে ওপারে সরাসরি যেতে পারবো গাড়ি নিয়ে। এই যে কষ্ট ভোগান্তি তার চেয়ে চলে যাব, দাঁড়ানো লাগবে না, কত ভালো হবে। পদ্মা সেতু আমাদের একটি 100 বছরের প্রাণের দাবি ছিল। 41তম স্প্যান উঠানো হয়ে গেছে, যেহেতু খুব ভালো লাগতেছে। এটা আসলে গর্ব সহকারে বলতেছি যে আসলে সোনার বাংলাদেশে সোনার মতো একটা ব্রিজ হচ্ছে। প্রধানমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দক্ষিণবঙ্গের আমরা যারা আছি অনেক খুশি, গর্বিত। নিজ অর্থায়নে পদ্মা সেতু এটি আমাদের স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আজকে জানেন যে 41তম যে স্প্যান আজকে বসানোর মাধ্যমে যে ডিসেম্বর যে বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমি মনে করি আরেকটি বিজয় অর্জন হয়েছে। এই সেতুটার মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এবং সামর্থ্য অর্জনের জন্য আরেক ধাপ আমরা এগিয়ে যাব। এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অহংকার বা গর্বের জায়গাটা অনেক উচ্চতায় চলে গেল। সমগ্র তাবৎ দুনিয়াকে আমরা দেখিয়ে দিলাম আমরা পারি। সারা বাংলাদেশের সাথে যে পদ্মা সেতু হওয়ার কারণে যে সেতু বন্ধন তৈরি করলেন, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের তাদের কাজকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এই মুহূর্তে মাদারীপুরের শিবচর আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভিজিৎ,
মামুন, আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাদারীপুরের যে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু, সেই পদ্মা সেতুতে কিন্তু পুরো পদ্মা সেতু 6.15 কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। এখানকার মানুষের আশা যে কবে তারা এই পদ্মা সেতুতে চড়ে রাজধানীতে ঢাকা যাবেন এবং ঢাকা থেকে আসবেন, তারা কিন্তু আসলে খুব আনন্দ ও উল্লাসের মধ্যেই কিন্তু তারা রয়েছেন। তারা যেমনটি বলছেন যে পদ্মা সেতু আসলে তাদের স্বপ্ন এবং সৌভাগ্যের সেতু ছিল। এই সেতুর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতুতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারে কিন্তু মূলত এখানে ঘাট রয়েছে, সেই ঘাটে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু লাঘব হবে। তারা আশা করছেন যে প্রকল্প মেয়াদ শেষের আগে এই সেতুতে চড়বেন এবং ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যাতায়াত বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। কিছু সময় আগে এখানে পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি তেমন দাবি আশা করছেন যে পদ্মা সেতু যথাসময়ে চালু করবেন। এখানকার প্রত্যেকটি মানুষের সাথে কথা বলছেন যে এখানকার মানুষের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তবায়নের পথে। এখন কিন্তু কোনো ধরনের কোনো বাধা বা বিপত্তি নেই। সবগুলো বিপত্তি বাধা কিন্তু এগিয়ে কিন্তু পদ্মা সেতু আজকে পুরো পদ্মা সেতু দৃশ্যমান। এই দক্ষিণাঞ্চলবাসীর বহুদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু স্বপ্ন পূরণের মধ্য দিয়ে কিন্তু বাস্তবায়ন হচ্ছে। দক্ষিণাঞ্চলবাসীর একটাই দাবি যে ঘাটে যে দুর্ভোগ, এই দুর্ভোগটা তারা কিন্তু শীঘ্রই লাঘব চান। তারা বলছেন যে এই পদ্মা সেতুতে কিন্তু বর্তমান সরকারের কিন্তু একটি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ কিন্তু বাস্তবায়নের মধ্য দিয়ে কিন্তু আজকে পদ্মা সেতু পুরো পদ্মা সেতু দৃশ্যমান। তো দক্ষিণাঞ্চলবাসীর একটাই প্রত্যাশা যেন দ্রুত এই সেতু খুলে চালু করা হয় দক্ষিণাঞ্চলবাসীর জন্য। মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। সেতু দৃশ্যমান হওয়ায় অবসান ঘটেছে 2 দশকের অপেক্ষার। দুপারের মানুষ খুশি, সে খবর জানাতে মাদারীপুরের শিবচর থেকে যোগ দিয়েছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সহজ ছিল না আজকের এই অর্জন। প্রথম স্প্যানটি থেকে শুরু করে শেষ স্প্যানটি বসতে সময় লেগেছে 1165 দিন। কেমন ছিল এই যাত্রাটা জেনে নেব এহসান জুয়েলের আরও একটি রিপোর্টে। একটা সময় ছিল পদ্মার বুকে যখন শুধুই অথৈ জলরাশি। স্বপ্ন ছুঁয়ে যাওয়ার মিশন থেকে সব প্রস্তুতি সেরে 2015 সালের ডিসেম্বরে শুরু হয় অবকাঠামো নির্মাণের কাজ। শুরুতে মূল চ্যালেঞ্জ ছিল নদীর বুকে পিলার নির্মাণের কাজ। জাজিরা প্রান্তে প্রথম পিলারটি দৃশ্যমান করা হয় প্রায় 2.5 বছর পর। 2টি পিলার নির্মাণের পর শুরু হয় প্রথমবারের মতো সেগুলো জোড়া দিয়ে স্প্যান বসানোর সূচনা। সেতুর ইতিহাসে প্রথম স্প্যানটি বসানো হয় 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের উপর। সে সময় নানা প্রাকৃতিক আর কারিগরি জটিলতা উতরে এগুতে হয় কাজ। মাপে নদীর তলদেশের মাটির সমস্যায় প্রায় 1.5 বছর আটকে থাকে পিলার নির্মাণের কাজ। 2017 সালে ওই একটি স্প্যান বসানোর পর আবার 4 মাস পর দেখা মেলে দ্বিতীয় স্প্যানের। 2018 সালে বসানো যায় নতুন আরও 4টি স্প্যান। এরপর পিলার নির্মাণের কাজ যতটা এগিয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্প্যান বসানোর কাজও। 2019 সালে বসানো গেছে 10টি স্প্যান। 2020 সালের প্রথম 6 মাসে 12টি স্প্যান বসানোর পর হানা দেয় করোনা। সঙ্গে নদীর তীব্র স্রোত যোগ হলে 4 মাসের জন্য আটকে যায় সব কাজ, দেখা দেয় অনিশ্চয়তা। তবে স্রোত কমে এলে সব প্রস্তুতি সারা থাকায় শেষ 3 মাসে বসানো হয় বাকি 10টি স্প্যান। অক্টোবর ও নভেম্বর মাসে 8টি স্প্যান বসানোর পর বাকি ছিল যে 2টি, চলতি মাসে বসে দেয়া হলো তা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মায় সেতু নির্মাণে স্বপ্নের বীজটা বোনা হয় 2 দশকেরও বেশি সময় আগে। 1998 এর ভাবনা ভিত্তি পায় 2001 সালে, কিন্তু তারপর ক্ষমতার পালা বদলে থমকে যায় উদ্যোগ প্রায় 1 দশক পর। স্বপ্নে ফিরলেও বাঁধ সেধেছিল বিশ্ব ব্যাংক। সেই গল্পই তুলে ধরছেন ফারুক ভূঁইয়া রবিন। সময়টা 1998। যমুনা নদীর ওপর উত্তরবঙ্গের গেটওয়ে বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে প্রমত্তা পদ্মায় সেতু নির্মাণের উচ্চাভিলাষী উদ্যোগ নেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক সম্ভাব্যতা আর সম্ভাব্যতা যাচাইয়ের পর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পালা। 2001 সালের 4 জুলাই মাওয়া প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। তবে ক্ষমতার পালা বদলে থমকে যায় পদ্মার উপর সেতু নির্মাণের আশা জাগানিয়া উদ্যোগ। তবে সব জট আর স্থবিরতা খুলে 2009 সালে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় অনুমোদন পায় সেতুর নকশা।
তবে আশা জায়গা নিয়ে অনেক অগ্রগতির পরও হঠাৎই পদ্মায় উন্মত্ত ঝড়। 2012 সালের জুনে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর তৈরি হয় অনিশ্চয়তার প্রবল ঢেউ। ভাবা হচ্ছিল স্বপ্নের পদ্মা সেতু হয়তোবা থেকে যাবে অধরাই। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। 2013 সালে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিজেরা নিজেদের অর্থে এই সেতু নির্মাণ করব এবং আমরা যে পারি সেটা আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত ফেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলবো এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব। অবশ্য তখন প্রধানমন্ত্রীর এ বক্তব্যে খোঁচা দিতেও ছাড়েননি অনেকে। যদিও প্রধানমন্ত্রীর ঘোষণার পর আর তাকাতে হয়নি পেছন ফিরে, এগিয়ে যেতে থাকে প্রকল্পের কাজ। 2014 সালের 17 জুন সেতুর অবকাঠামো নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি হয় চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে। 2015 সালের 12 ডিসেম্বর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন করলাম। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একজন মন্ত্রীর পদত্যাগ, সচিবের কারাবাস, প্রধানমন্ত্রীর উপদেষ্টার নিগ্রহ। প্রথমে এডিবি, এরপর বিশ্বব্যাংক। অর্থায়নে এগিয়ে এসে পিছিয়ে যায় সবাই। দেশি বিদেশি সেসব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্ন। কেমন ছিল সে সময়? ক্ষমতাসীন সরকারই বা কোন কৌশলে মোকাবিলা করেছে নানামুখী অপতৎপরতা? জানবো জুবাইর ফয়সালের কাছ থেকে। কোনোভাবে কোনো কাজে কোনো অস্বচ্ছতার সাথে সৈয়দ আবুল হোসেন, প্রাক্তন যোগাযোগ মন্ত্রী, জড়িত নয়। সদ্য পদত্যাগ করা একজন মন্ত্রীর এই বক্তব্য 2012 সালের ডিসেম্বরের, যার নেপথ্যে ছিল পদ্মা সেতুতে ওঠা দুর্নীতির অভিযোগ। মূলত সেতুর অর্থায়নে শুরুতে এডিবি, এরপর যোগ দেয় বিশ্বব্যাংক। 2011 সালের ফেব্রুয়ারির 24 তারিখে $120 কোটি অনুমোদন করেও পরে সরে যায়। এরপর বিশ্বব্যাংকের একটার পর একটা আবদার রক্ষার চেষ্টা করেও তাদেরকে ফেরানো যায়নি পদ্মায়। কিন্তু অর্থায়ন থেকে কেন সরে যায় সংস্থাটি, শুনবো তার কারণ। বিশ্বব্যাংক যখন এই পরামর্শ নিয়োগের বিষয় হলো, একটা কোম্পানির জন্য তারা বারবার চাপ দিচ্ছিল বাংলাদেশ সরকারকে এবং ওই মন্ত্রীকে যে ওই কোম্পানিকে যেন পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এখন যদি আমি প্রশ্ন করি যে বিশ্বব্যাংক তাহলে কত % টাকা খেয়ে ওই কোম্পানির জন্য তদবির করেছে? শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। 1.5 মাস জেল খাটেন সেতু সচিব। 2012-র 5 জানুয়ারি পদত্যাগই করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। আমাকে দুদকের মুখোমুখি হতে হলো 3 বার। দুদক যখনই আমাকে ডাকে তখনই আমাকে পাবে, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণ হতে সময় লাগেনি একদমই। কানাডার আদালতই 2017 সালের 10 ফেব্রুয়ারি রায় দেয় দুর্নীতি হয়নি পদ্মায়। 9 বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রে যে ক্ষতের জন্ম, শেষ পর্যন্ত মিথ্যের জাল ছিন্ন করে নিজের টাকায় সেতুর শেষ স্প্যানটি বসিয়েই তা সারালো বাংলাদেশ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু অসম্ভব। আবার যখন শুরু হলো সেতু নির্মাণ, তখন বলা হয়েছে হবে জোড়াতালির সেতু। এমনই কটাক্ষ আর তীব্র বাক্যবাণে ক্ষমতাসীন সরকার জর্জরিত হয়েছে বছরের পর বছর। সুশীল সমাজ আর বিরোধী রাজনৈতিক নেতৃত্বের হাপিত্যেশ পেছনে ফেলে যখন সেতু নির্মাণ শুরু হলো, তখনও তোলা হলো অবৈধ অর্থ লেনদেনের জিকির। সবশেষ স্প্যান বসার পর এখন কি ভাবছেন তারা, জানাবেন শুভ খান। হবে না, যদি জোড়াতালি দিয়ে বানায় সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। পদ্মা সেতু দিয়ে একমাত্র ভবিষ্যৎবাণীটি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কটাক্ষ করার এমন দৃষ্টান্তে দলটির জ্যেষ্ঠ নেতাদের ধারে কাছেও ছিলেন না কেউ। সেতু নির্মাণ করা তাদের লক্ষ্য ছিল না। এই সরকারের লক্ষ্য ছিল 2400 কোটি টাকা ঘুষ নেওয়া ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিরোধিতার সুরে তাল মিলিয়ে কান নিয়ে গেছে চিলে, এমন রব তোলে সুশীল সমাজ। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছিলেন, লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু। সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকার অস্বীকার করায় দুঃখ পান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্ন তোলে টিআইবিও। নানা মহলের সমালোচনার তীরে বিদ্ধ ডক্টর মশিউর রহমান জানিয়েছিলেন তার মর্মবেদনা। আমার জীবন
রাশিয়ার গুলাগে মানুষের যে জীবন কাটতো সেই সাথে প্রবেশ করা হয়েছে। আমি সেই জন্য আপনাদের কাছে সহানুভূতি চাই যে আমাকে একটু মৃত্যুর হাত থেকে রক্ষা করে। 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ডক্টর ইউনুস তো আমাদের গর্ব, সারা পৃথিবী জুড়ে তার সম্মানে তাকে সম্মান দেখানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এরপরই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। এই বিভীষণ তো রয়েছে কিনা তার প্রমাণ তো রয়েছেই। যারা সারা জীবন গাছেরটাও খেলেছে, তলারটাও কুড়িয়েছে, বিভিন্ন গবেষণা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বৈদেশিক ঋণ অনুদানপ্রাপ্ত প্রকল্পের পরামর্শ বাগানোর কাজে ব্যবসা করেছেন। তবে সব সমালোচনা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে খরস্রোতা পদ্মার বুকে এখন দৃশ্যমান স্বপ্নের সেতু। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম দীর্ঘ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু আজ দৃশ্যমান হলেও নির্মাণ প্রকল্প থমকে গিয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর নানা কূটকৌশলে। এমনকি দুর্নীতির অভিযোগে কারাবরণও করতে হয়েছে তখনকার যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। সেই পদ্মা সেতু যখন দৃশ্যমান হলো তখন সেই মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তৎকালীন সেই যোগাযোগ সচিবের কারাবাসের অভিজ্ঞতা জার্মানি থেকে তুলে ধরছেন সহকর্মী বিটু বড়ুয়া। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা, যখন গণমাধ্যমগুলোতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পদ্মা সেতু নিয়ে দুর্নীতি। এমন মহাযজ্ঞে অনেকেই ধারণা করেছিলেন উন্নয়নের বড় শত্রু দুর্নীতির কারণেই শেষ পর্যন্ত থমকে যাবে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে তখন রাষ্ট্রের যে কয়জন কর্তা ব্যক্তি মিথ্যে মামলার শিকার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। অনেক ঘটনাচক্র, বহুল প্রত্যাশিত সেই সেতু আজ যখন বাস্তবায়নের মুখ দেখার অপেক্ষায়, তখন এই কর্মকর্তা সুদূর জার্মানিতে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত হয়ে। কি ঘটেছিল সে সময় এই প্রকল্পে? আমি সেতু বিভাগে কাজ করেছি 2010-11 সনে। ওই সময়ে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা সততার সাথে কাজ করেছি। তারপরেও মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল এবং সেটি কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ফলেই হয়েছিল। তখন দুর্নীতি দমন কমিশন মামলাও করেছিলেন। আমি নিজে সেই মামলায় অ্যারেস্ট হয়ে জেলও খেটেছি। অভিযোগ ছিল পদ্মা সেতু প্রকল্পে কাজ পেতে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তারা বাংলাদেশের সেতু কর্মকর্তাদের $5 কোটি ঘুষ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার সকলের প্রতি একটি দোষারোপ হয়েছিল আর কি, যেটি পরবর্তী সময়ে কিছুই পাওয়া যায় নাই। কানাডীয় আদালত গুজব হিসাবে উড়িয়ে দেন। কুচক্রীরা মিলে যেই কাজটি করেছিল সেটি ব্যর্থতায় পর্যবসিত হয়। সব ষড়যন্ত্রকে জলে ভাসিয়ে কেমন করে নিজস্ব অর্থায়নে এত বড় সেতু নির্মাণে সফল হলো বাংলাদেশ? নিজের টাকায় করার ক্ষেত্রে কোনো সমস্যাই এ পর্যন্ত হয়নি। অর্থাৎ বাংলাদেশের যে সক্ষমতা এবং বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলছে সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। অপরাধ না করেও নানামুখী উন্নয়ন বিরোধী চক্রান্তের শিকার এই কর্মকর্তা আরো জানান, শুধুমাত্র বিশ্ব ব্যাংকই নয়, সাথে পুরো বিশ্ব দেখছে সক্ষমতার নতুন বাংলাদেশও পারে নিজেদের অর্থেই স্বপ্নের পদ্মা সেতু গড়তে। বিষয়টি সরকারের জন্য সাফল্যের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কয়েক হাজার নমুনা পরীক্ষার্থীর বিপরীতে মাত্র একটি বুথ। রেজিস্ট্রেশনের দীর্ঘসূত্রতা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রামে বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার সাথে দালালদের দৌরাত্ম্য তো রয়েছেই। আর অনিয়ম পাওয়ায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে 4 জনকে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক হাজার মানুষের দীর্ঘ লাইন পেরিয়ে এসে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের কাছে। অথচ করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো বালাই নেই এখানে। করোনাকালীন এই দুঃসময়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে নেগেটিভ সনদ নিতে গিয়ে তাদেরকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। 1000-এর বেশি প্রবাসীকে মাত্র 3 ঘন্টায় একটি বুথে এই করোনা নমুনার পরীক্ষা দিতে হচ্ছে। ফলাফল পেতে দেরি হলে থাকে বিমান শিডিউল মিস করার সংখ্যা। ফর্ম নিয়ে কালকে স্যাম্পল নিচ্ছে না, তাহলে আমার 11 তারিখের টিকিট ছিল, আমি কালকে 9 তারিখ টেস্ট করতে পারি না। তো রিপোর্ট যদি না আসে, অনেক সময় রিপোর্ট আসলে ওখানে ভুল চলে আসে, তো ভুল মেনশন হয়ে যায়,
আমার তো ফ্লাইট মিস হবে, আমি টিকিট তো আর পাবো না। নিয়ম অনুযায়ী বিদেশ যাত্রায় করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। সেই অনুযায়ী বিদেশগামী যাত্রীদের 72 ঘন্টা আগে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু মাত্র 2টি বুথে রেজিস্ট্রেশন ব্যবস্থা করায় সবাইকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। একটা যদি রোগী থাকে সবাই তো আর নেগেটিভ না, একজন না একজন পজিটিভ আছে। একটা টয়লেট নেই এবং যে এইখানে করোনা টেস্ট করাচ্ছে, কিন্তু করোনার কোনো এখানে শৃঙ্খলা নাই। এদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে বদলি করা হয়েছে 4 কর্মচারীকে। একই সাথে দালাল প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করার পাশাপাশি আরও কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। কিছু সমস্যা ছিল, তাদের বিরুদ্ধে যেটা আমরা অবশ্যই ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে। এর পাশাপাশি যারা দালাল আছে বাইরের কিছু মানুষ, তাদের ব্যাপারে আমরা গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহের পর দুপুরের মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয় ফৌজদারহাট, বিআইটিআইডি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পরদিন রিপোর্ট পাঠানো হয়। প্রতিদিন 800 থেকে 1000 বিদেশগামীর করোনা পরীক্ষা করা হয় এই দুটি পয়েন্টে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মার বুকে স্বপ্নের পুরো সেতু সবশেষ 41তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। 2 দশকের অপেক্ষার অবসানে আনন্দে ভাসছে দেশ। বিজয়ের এই মাসে আরেকটি বিজয় হলো পদ্মা সেতুর স্প্যান এপার ওপার সংযুক্ত করে। আমরা এত বড় নির্মাণ করতে পেরেছি পদ্মা ব্রিজ, মানুষের যাতায়াতে খুব সুবিধা হবে। দক্ষিণবঙ্গে এসে আমরা খুবই খুশি এবং আমরা খুব সুযোগ সুবিধা ভোগ করব। এবং চট্টগ্রামে বিদেশগামীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার বুথ মাত্র 1টি। নমুনা দিতে উপচে পড়া ভিড়, আছে দালালদের দৌরাত্ম্য, সীমাহীন ভোগান্তির অভিযোগ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।